জিওগ্রাফি লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ক্লাস 11 সেমিস্টার 1 জিওগ্রাফির ইউনিট 1-এ যে সিলেবাস রয়েছে, জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন বলতে বোঝায় শাস্ত্র হিসাবে ভূগোল। এই সম্পর্কে আমাদের জানতে হবে। ডেফিনেশন, সংজ্ঞা, নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ জিওগ্রাফি মানে ভূগোলের প্রকৃতি এবং শ্রেণীবিভাগ। স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি মানে পরিধি এবং বিষয়বস্তু, প্রাকৃতিক ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু। এই হলো আমাদের ফার্স্ট ইউনিটের সিলেবাস। তোমাদের তো শুধু এমসিকিউ আসবে 40 মার্কস, তা বলে শুধু এমসিকিউ পড়লে তো হবে না, ব্যাপারটা একটু বুঝে নিতে হবে, তারপরে তোমরা এমসিকিউ করলে যেভাবেই আসুক তবে পারবে। তো টপিক ধরে ধরে সেই কারণে একটু বুঝে নিতে হবে। তো ফার্স্ট ডেফিনেশন, আমরা প্রথম জানবো যে এটা প্রশ্ন আসে যে জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেন। অনেক দার্শনিকের নাম দিয়ে দেয় 3-4 জন, তার মধ্যে তোমাকে সঠিকটা জানতে হবে। তো এরাটোস্থেনিস, গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তার মতে জিও অর্থাৎ আর্থ বা পৃথিবী, আর গ্রাফি মানে বর্ণনা বা বিবরণ। তাহলে জিওগ্রাফি বলতে কি বোঝায়? পৃথিবীর বর্ণনা বা পৃথিবীর বিবরণ। কিন্তু বর্তমানে তো আমরা আর শুধুমাত্র বর্ণনাতে থেমে নেই, আমাদের জানতে হয়েছে যে কেন সেই জায়গায় মানে কোনো স্থানে কোনো জিনিস রয়েছে, কোনো বিষয় রয়েছে, তো সেটা কেন রয়েছে, কিভাবে সেখানে এলো বা কিভাবে তৈরি হলো, সেটা আমাদের জানতে হয়। তাই ভূগোলের অনেক দার্শনিক অনেক সংজ্ঞাই দিয়েছেন, কিন্তু আমরা সর্বজন বিদিত যে সংজ্ঞা সেটাই এখান থেকে জেনে নেব যে ভূগোল হলো বিজ্ঞানের একটি শাখা। একে এখন বিজ্ঞানের শাখা বলা হয়। তো বিজ্ঞানের শাখা হতে গেলে যে শর্ত পূরণ করতে হচ্ছে যে যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণ দিতে হবে, কার্যকারণ অনুসন্ধান করতে হবে। তো ভূগোলকে বিজ্ঞানের শাখা বলা হয় কারণ এখানে পৃথিবী এবং তার প্রাকৃতিক এবং মানুষের তৈরি যে সাংস্কৃতিক উপাদানগুলো, তার মানে যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণ এখানে দেয়া হয়। তাই ভূগোলকে এখন বিজ্ঞানের শাখা বলা হয়। এরপরে আসবো আমরা নেচার বা প্রকৃতি। ভূগোলের প্রধান প্রকৃতি কী? ভূগোলের প্রধান দুটি বিষয় হলো মানুষ ও প্রকৃতি। ভূগোল মানুষ ও প্রকৃতির কার্যকারণ সম্পর্কেই ব্যাখ্যা বিশ্লেষণ করে। তো ভূগোলকে আমরা প্রধানত বিজ্ঞানধর্মী বলছি। বিজ্ঞানধর্মী কেন বলছি? কারণ এখানে আগেই বললাম যে প্রকৃতি ও মানুষের মানে মানুষের সৃষ্টি যে উপাদানগুলো, সেগুলোর কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা করা হয় বিজ্ঞানসম্মতভাবে। আমি উদাহরণ হিসাবে একটা বলতে পারি, যেমন চিরহরিত অরণ্য নিরক্ষীয় অঞ্চলে সৃষ্টি হয়েছে। কেন সেটা নিরক্ষীয় অঞ্চলেই হলো, অন্য কোনো অঞ্চলে কেন হলো না, সেইটা কিন্তু আমরা ব্যাখ্যা করে দিই যে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বৃষ্টিপাত দুটোই বেশি, তাই এখানে চিরহরিত অরণ্য হয়েছে। অন্যত্র যেখানে এই শর্ত পূরণ করছে না, সেখানে চিরহরিত অরণ্য হবে না। তো আমরা এইভাবে কার্যকারণ সূত্র খোঁজার চেষ্টা করি, তাই ভূগোলকে আমরা বিজ্ঞানের একটি শাখা হিসাবে বলতে পারি। শুধুমাত্র বর্ণনা দিলে কিন্তু আমরা এটাকে বিজ্ঞানের শাখা বলতে পারতাম না। এরপরে আসি সংশ্লেষিত বিষয়। ভূগোলকে সংশ্লেষিত বিষয় বলা হয় কারণ এখানে বিভিন্ন বিষয়ের সংশ্লেষ ঘটেছে। এটা জানতে গেলে আমাদের যে বিষয়টা একটু জানতে হবে, এই চার্টের মাধ্যমে দেখলে তোমরা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে দেখো এই ছবির মাধ্যমে যে ভূগোলের প্রধান 3টি বিষয় এখানে দেওয়া হয়েছে: প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, মানবীয় ভূগোল। ভূগোলের যে শাখাগুলো, এর মধ্যে দেখো প্রাকৃতিক ভূগোলের প্রধান 5টি শ্রেণীবিভাগ রয়েছে: জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা আর মৃত্তিকা ভূগোল। জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল আমরা এর মধ্যে কি কি বিষয় পড়ি? মহাকাশ, গ্রহ, নক্ষত্র, অক্ষাংশ, দ্রাঘিমা। তো এই বিষয়গুলো জানতে গেলে আমাদের বিজ্ঞানের কোন কোন বিষয়ে সাহায্য নিতে হচ্ছে? জ্যোতির্বিদ্যা ও গণিত। আমরা ক্লাস 9-এ অক্ষাংশ দ্রাঘিমার অঙ্ক করেছি, এখানে আমরা দেখেছি যে গণিতের সাহায্য লাগছে। এছাড়া জ্যোতির্বিদ্যারও সাহায্য লাগে গ্রহ, নক্ষত্র, মহাকাশ সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে জানতে গেলে। ভূমিরূপবিদ্যা, ক্লাস 10-এ তোমরা যেটা পড়েছো যে নদী, বায়ু, হিমবাহর ক্ষয়কার্য বা সঞ্চয় কার্য দ্বারা গঠিত ভূমিরূপগুলো, এগুলো আমরা বিজ্ঞানের একটা শাখা ভূতত্ত্ববিদ্যার ওপর ভিত্তি করে এই ভূমিরূপবিদ্যা গড়ে উঠেছে। এরপর জলবায়ুবিদ্যা, যেখানে আমরা বায়ুমণ্ডলের গঠন, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ, বিপর্যয়, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, এইগুলো সম্পর্কে, ওজোন স্তর, এই সম্পর্কে জানতে পারি জলবায়ুবিদ্যা থেকে। তো এটা বিজ্ঞানের একটা শাখা। আবহবিদ্যা তার সাহায্যে মানে তার উপর ভিত্তি করে
গড়ে উঠেছে বা আবহবিদ্যা দ্বারা প্রভাবিত। সমুদ্রবিদ্যা, এখানে আমরা সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি, সমুদ্র স্রোত, উষ্ণতা এগুলো সব জানতে পারি। তো এগুলো বিজ্ঞানের একটা শাখা। উদক বিদ্যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মৃত্তিকা ভূগোল, এখানে মৃত্তিকার উর্বরতা, মৃত্তিকার কৃষির ওপর কী প্রভাব ফেলছে, মৃত্তিকা কীভাবে সংরক্ষণ করা যাবে, এই সমস্ত বিষয় আমরা পড়ি মৃত্তিকা ভূগোলে। তো এখানে মৃত্তিকা ভূগোল মৃত্তিকার একটা বিজ্ঞানের একটি শাখা, মৃত্তিকা বিজ্ঞানের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। এইভাবে জীবভূগোল, জীবভূগোলের মধ্যে পড়ে কি উদ্ভিদ, প্রাণী, মানবীয় বাস্তুবিদ্যার পরিবেশ ভূগোল। উদ্ভিদ ভূগোল উদ্ভিদবিদ্যা, যা বিজ্ঞানের একটা শাখা, বোটানি, তার ওপর নির্ভর করে গড়ে উঠেছে। প্রাণী ভূগোল জুওলজি বলে, তার ওপর ভিত্তি করে প্রাণী ভূগোল গড়ে উঠেছে। তো এইভাবে আমরা দেখতে পাই ভূগোলের এতগুলো বিষয় প্রত্যেকটাই বিজ্ঞানের কোনো না কোনো শাখার সঙ্গে নির্ভরশীল এবং সেই অনুযায়ী ব্যাখ্যা ও বিশ্লেষণও করা হয়। তাই ভূগোলকে একটা সংশ্লেষিত বিষয়ও বলা হয়। এছাড়া আর ভূগোলকে কি বলা হচ্ছে, ভূগোলের প্রকৃতি। ভূগোল হলো একটা গতিশীল বিষয়, কারণ ভূগোলের মূল কেন্দ্রে যেহেতু আছে মানুষ আর প্রকৃতি, মানুষ আর প্রকৃতির সম্পর্ক কিন্তু সবসময় স্থির নয়, গতিশীল। মানুষ যত উন্নত হচ্ছে, মানুষ প্রকৃতিকে বদলে ফেলছে এবং সম্পর্ক পরিবর্তিত হচ্ছে। তাই ভূগোলে আরও নতুন নতুন বিষয়ও সংযোজিত হচ্ছে এবং সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আরও নতুন নতুন পদ্ধতি ও মডেলের সাহায্য নিতে হচ্ছে। তাই ভূগোলকে গতিশীল বিষয়ও বলা হয়। তাহলে ডেফিনেশন আর নেচার সম্পর্কে আমরা জানলাম। ভূগোলের আরও একটা বিষয় জেনে রাখা দরকার, ভূগোল 3টি প্রশ্নকে নিয়ে ভূগোলে যত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, কী, কোথায় আর কেন। মানে কোনো বিষয় কী আমাদের জানতে হবে এবং সেটা কোথায় অবস্থিত শুধু জেনে ছেড়ে দিলেই হবে না, আমরা আরও জানতে হবে যে সেটা কেন সেখানে অবস্থিত হলো। আমি শুরুর দিকে একটা উদাহরণ বলেছিলাম নিরক্ষীয় অঞ্চলের চিরহরিত অরণ্য নিয়ে, যে কেন সেখানে হলো। বা যেমন আমরা বলতে পারি হিমালয় পর্বত, সেটা অবস্থিত কোথায় তো আমরা জানলাম, কিন্তু কেন সেখানেই অবস্থিত হলো, কী কারণে সৃষ্টি হলো, এগুলো আমাদের অনুসন্ধান করাই হচ্ছে ভূগোলের প্রধান কাজ। এরপরে আসবো আমরা ডেফিনেশন আর নেচার দেখলাম, এরপরে ক্লাসিফিকেশান বা শ্রেণীবিভাগ। ভূগোলের শ্রেণীবিভাগ আমাদের জানতে হবে। ভূগোলের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশান, ভূগোলকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, আঞ্চলিক ভূগোল আর প্রণালীবদ্ধ ভূগোল। আঞ্চলিক ভূগোলের জনক কার্ল রিটার আর প্রণালীবদ্ধ ভূগোলের জনক হাম্বোল্ট। যখন আমি শর্ট প্রশ্ন দেব তখন দিয়ে দেব। প্রণালীবদ্ধ ভূগোলকে আবার 3 ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক ভূগোল, জীবভূগোল, মানবীয় ভূগোল। প্রাকৃতিক ভূগোলে আমি যেখানে সংশ্লেষিত বিষয় বোঝাচ্ছিলাম, ওখানে প্রাকৃতিক ভূগোলের 5টা ভাগ সম্পর্কে বলেছি, যেগুলো প্রত্যেকটাই বিজ্ঞানের একটি শাখার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, বিজ্ঞানের শাখার সঙ্গে সম্পর্কিত। তো এই 5টি ভাগ, জ্যোতির্বিজ্ঞানী ও ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা ভূগোল। MCQ আসে যে এটি কোনটি প্রাকৃতিক ভূগোলের সঙ্গে সম্পর্কিত বা সম্পর্কিত নয়, এইভাবে বিভিন্ন রকম অপশান থাকে। জীবভূগোল, জীব যেহেতু, তাই উদ্ভিদ, প্রাণী, মানুষ আর তার সঙ্গে পরিবেশের সম্পর্ক রয়েছে, তাই জীবভূগোলের অন্তর্গত এই বিষয়গুলি। মানবীয় ভূগোলের বিষয়বস্তুগুলো হলো সাংস্কৃতিক, দার্শনিক, সামাজিক ভূগোল, ঐতিহাসিক, রাজনৈতিক, জনসংখ্যা, অর্থনৈতিক, রাশিমাত্রিক। এই ভূগোলগুলো মানবীয় ভূগোলের মধ্যে পড়ছে। আর আঞ্চলিক ভূগোলের ভাগ রয়েছে অঞ্চল সমীক্ষা, আঞ্চলিক উন্নয়ন, আঞ্চলিক পরিকল্পনা আর বিশ্লেষণ। প্রথমে সমীক্ষা করে নেওয়া হয়, তারপরে ওই জায়গার উন্নয়ন করার জন্য ওই জায়গাটার সম্পর্কে আগে পরিকল্পনা করতে হয়, তারপর বিচার বিশ্লেষণ করলে তবে ওই জায়গার উন্নয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া যায়। এই চ্যাপ্টারের MCQ নেক্সট ভিডিওতে দেওয়া হবে। থ্যাংক ইউ।